এবার শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপকি আদালত রজত শর্মার সঙ্গে। নমস্কার, থ্যাংক ইউ। আপকি আদালতে আপনাদের স্বাগত। আজ আমাদের অতিথি মধ্যপ্রদেশের সব থেকে অভিজ্ঞ নেতাদের মধ্যে অন্যতম। ইনি এমন এক নেতা যিনি সাধারণ কর্মী থেকে নিজের ক্যারিয়ার শুরু করেন আর মধ্যপ্রদেশের রাজনীতির শীর্ষে পৌঁছে যান। আজ ওনার রিলস খুবই পপুলার আর ওর বক্তব্য খুবই আলোচিত হয়। প্লিজ ওয়েলকাম মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। আর আপকি আদালতে আজ আমাদের জাজও একজন বিশিষ্ট। মধ্যপ্রদেশের সঙ্গে এনারও গভীর সম্পর্ক। মাখনলাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন, আজকাল ইন্ডিয়া হ্যাবিটেট সেন্টারের ডিরেক্টর। প্লিজ ওয়েলকাম কেজি সুরেশ। এবার মোকদ্দমা শুরু করা হোক। তো আসুন শুরু করা যাক আপকি আদালতে আজকের মোকদ্দমা। প্রথম অভিযোগ মোহন যাদবের বিরুদ্ধে। আপকি আদালতে মধ্যপ্রদেশের চিফ মিনিস্টার মোহন যাদবের ওপর অভিযোগ হলো যিনি সব সময় নিজের খেয়ালেই ডুবে থাকেন। মোহনজি, আজ আমি আপনার জীবনের অনেক রহস্য দর্শকদের সামনে শোনাতে চলেছি। আপনার বন্ধুরা আপনার সম্পর্কে অনেক কিছু বলেছেন, যেমন বলা হয় না মধ্যপ্রদেশের পর্দা ফাঁস করা হবে। তো আপনার কোনো আপত্তি নেই তো? না না, আমার কোনো আপত্তি নেই। আরে আমিও তো দেখি যে আপনার এই কাজে যে রিসার্চ করা হয় সত্যি আশ্চর্যজনক। আপনাকে অভিনন্দন জানাতে চাই। দেখুন, 1982-তে আপনার বন্ধু বলেন যে আপনার মেডিকেল কলেজে অ্যাডমিশন হয়ে গিয়েছিল, এমবিবিএস পড়ার কথা, পরিবার চেয়েছিল যে ছেলে ডাক্তার হোক, কিন্তু আপনি চলে যান বিএসসি পড়তে, ভোটে লড়তে। আসলে এসেই জয়েন্ট সেক্রেটারির জন্য ভোটে দাঁড়াই আমি, আর বিএসসি ফার্স্ট ইয়ারে। আর এই কথাটা সত্যি যে আমাদের সেই সময় পিএমটি হতো, আর আমি পিএমটির এক্সাম ক্লিয়ার করাতে মেডিকেল কলেজে অ্যাডমিশন পেয়েছিলাম। কিন্তু অনেক বছর ধরে আমরা কখনো সায়েন্স কলেজে জিতিনি, আর ইউনিভার্সিটি আর অন্যত্র ভোট হওয়ার ছিল। তো আমার সব বন্ধুরা বলে যে আরে কি এমবিবিএস করবে, বিএসসি করো, আমাদের ভোটে লড়তে হবে। তো আমি বললাম ঠিক আছে, পার্টির জন্য ভোটে দাঁড়াবো, বিএসসি শুরু করি, এমবিবিএস ছেড়ে দিই, সেকেন্ড ইয়ারে প্রেসিডেন্ট হই। তারপর যতটা পরমাত্মা লিখেছিল বিএসসি করার পরেও পড়াশোনা আমি চালিয়ে যাই। কিন্তু আমি এর পেছনেও আবেগ এতটাই ছিল যে আমি আমার জীবনের লাইনে পড়াশোনার ডিগ্রির একটা মাহাত্ম্য আছে, কিন্তু আমার যেটা ভালো লাগে সেই দিকে এগিয়ে যেতেও খুব ভালো লাগছিল। মানে নিজের মর্জিতে চলবো, যা ভালো লাগে করবো। যা চাই সবই তো করা যায় না, তবে যা করতে হবে তা খুব ভালোভাবে করা যায়। আর এখন দেখুন, 86-এ আমি জানতে পেরেছি যে আপনাকে ডেপুটি কালেক্টর করার অফার এসেছিল। এই কথাটা সত্যি যে এমপিপিএসসির মাধ্যমে আমাকে জানানো হয়েছিল যে আপনি বিএসএলও করে নিলে ডেপুটি কালেক্টর হতে পারবেন। আমি বলি ডেপুটি কালেক্টর তো হবই, কিন্তু এই সার্ভিসে নিজের জীবন মানে ব্যক্তিগত লাভ হতে পারে, কিন্তু এমন এমন অনেক লোক আছে, যেমন আপনি কিছু মনে করবেন না, আমাদের অতীতেও এমন অনেক উদাহরণ আছে। যেমন এখনো আমি একজন সিএম বা শিক্ষামন্ত্রী হিসেবে কাউকে ডেকে আমি প্রশ্ন করি যে কি হতে চাও? কেউ কালেক্টর হতে চায়, কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, নেতা কেউ হতে চায় না। তো নেতা কেন হতে কেউ চায়? নেতাও ভালো হতে পারে, সেজন্য আমি ডিসিশনটা নিয়েছিলাম। আচ্ছা, এটাও কি সত্যি যে আপনার অ্যাক্টর হওয়ার সুযোগও এসেছিল? আপনি নাটকে খুব ভালো অভিনয় করতেন। এই কথাটা সত্যি যে আমি স্কুলে পড়ার সময় থেকেই আমি যখন ট্যুরিজমের চেয়ারম্যান বা পরে শিক্ষামন্ত্রী হই, ততদিন পর্যন্ত এই ঐতিহাসিক বিষয় নিয়ে আমরা নাটক অভিনয় করতাম, যেগুলো আজকের দিনে সেসব মঞ্চস্থ করে আমাদের অতীতের গৌরবময় ইতিহাস সামনে নিয়ে আসা উচিত। সম্রাট বিক্রমাদিত্য খুব ভালো নাটক ছিল, জনতা রাজা যেমন, এমনকি দিল্লিতেও করিয়েছে কিছুদিন আগে। বিক্রমাদিত্যের চরিত্রের অনেক দিক, তাছাড়া এমন অনেক কিছু যখন ১০০-২০০ শিল্পীর সঙ্গে কাজ করার জন্য বড় মঞ্চ করা হয়, আমার মনে হয় যে 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 ছোট ছোট কর্মকর্তারা কাজ করছে, আর বড় বড় লোকেদেরও তো ওদের সাথে ওদের মতো হয়ে যাওয়া উচিত। তো এতে অভিনয় তো আমাদের ভেতরের প্রতিভাও বাড়ে, সবার বিশ্বাস এলে টিমের ভাবনাও ভালো হয়।
আর অভিনয় তো পরমাত্মার দয়া, করলে কি অসুবিধা, ভালো থেকে আরো ভালো। তাই এই অভিনয় লাইনে আমি দেখুন, মধ্যপ্রদেশ থেকে বড় বড় শিল্পীরা এসেছেন, যেমন কিশোর কুমার, লতা মঙ্গেশকর, সলমান হ্যাঁ, খান ইন্দোরের। তো আপনার কি মনে হ্যাঁ। হয়নি আপনিও বম্বে গিয়ে হিরো হতে পারবেন? আমি ভেবেছিলাম উজ্জয়ন থেকেই আমাদের যে শিল্প, বিশেষ করে ধারাটা রয়েছে, সেই ধারাতে যেমন আমি আপনাকে বলেছি, সেই ধারা আমাদের উজ্জয়নে রঙ্গমঞ্চের যে পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করা উচিত, প্রদেশের প্রতিষ্ঠা, এটা আমাদের প্রাচীন বিধি। আর সেই বিধির জন্যই আমি নাটককে বেছে নিয়েছিলাম নিজে। আর আপনার বাবা আপনাকে পালোয়ান বানাতে চেয়েছিলেন। দেখুন, এই কথাটাও সত্যি। যাদব বন্ধু আমার। তো খাওয়া-দাওয়া ভরপুর, পরমাত্মার দয়ায় দুধ, দই, ঘি পর্যাপ্ত ছিল। শুরুর থেকেই বাবার আগ্রহ দুটো বিষয়ে ছিল যে, এক তো শরীরটা মজবুত রাখতে হবে, যাতে ভবিষ্যতে নিজের শরীরে রোগ ব্যাধি থেকে দূরে থাকে, শারীরিক সুস্থতাও থাকা উচিত, আর আত্মনির্ভরও হওয়া উচিত। এতে বাবার আগ্রহ শুরু থেকেই ছিল। মধ্যপ্রদেশে, ইন্দোরে, উজ্জয়নে যখন মানুষ আপনার তলোয়ারবাজি দেখত, আপনার লাঠি চালানোর ধরন দেখত, সবাই আশ্চর্য হয়ে যেত। আশ্চর্য হয়ে যেত কিনা জানি না। কিন্তু এটা আমি বলতে পারি যে আমি জানি, ভালোই করি। কারণ আমাদের ধার্মিক নগর। তাই আ তরোয়ালবাজিতে আমার আনন্দ হতো। ২ হাতে তরোয়াল চালাতে পারতাম। আর যা কিছু করতাম তাতে আমাদের এই যে অঙ্গের গঠনও সেটা ভালো হয়ে যায়। আর আমাদের পরমাত্মার দয়ায় এই বডিতে যে সবকিছু আছে তা পরমাত্মা দিয়েছেন, আমি তার ব্যবহার করে গেছি। আর সেলফ ডিফেন্স এর কারণেও, আর আত্মবিশ্বাসের কারণেও, আর আমাদের ওখানে তো ৬৪ কলা ১৪ বিদ্যা, ভগবান কৃষ্ণ তো আমাদের না নিজের দেখুন, কলা তো অনেক আছে। আপনার বন্ধু বলেন যে শিপ্রা নদী আপনি সাঁতরে পার করে দিতেন। হ্যাঁ, তো ভগবানের দয়ায় সুইমিং এর আনন্দ তো আসেই, তাই না? যখন জোয়ার আসে, নদীতে ঝাঁপাও, এদিক থেকে ওদিকে যাও, তাতে কনফিডেন্সও বাড়ে, আর কখনো কোনো ঘটনা হয়ে গেলে ডুবন্তকে বাঁচানোও যায় আরকি। তো এটা তো খুব ভালো কথা, তাই না? এটা তো করাই উচিত আমাদের সবারই। আপনার ছেলেবেলার বন্ধু বলেছে যে যখন আপনি সিনেমা দেখতে যেতেন আপনার একদমই ভালো লাগতো না লাইনে দাঁড়িয়ে টিকিট কাটা। সোজা ম্যানেজার কাছে গিয়ে গলা টিপে ধরে টিকিট চাইতেন। এটা তো বাজে কথা। এটা বাজে কথা। ঠিক উল্টোটা। আমি সবসময় কলেজ জীবনে স্টুডেন্ট লিডারশিপে প্রেসিডেন্ট হয়েছি, ইউনিভার্সিটিতে প্রেসিডেন্ট হয়েছি। বিশেষ করে আমাদের সময়ে যে আমি পিকচার মানে এভয়েডই করতাম। কারণ কলেজের মধ্যে ঝগড়া খুব হতো, আর ঝগড়ার টাইমে আ টকিজি পিকচার পুরো সময় দেখা এটাও একটা পরীক্ষা। আ কারণ সেখানে অনেকবার অনেকের সঙ্গে অনেক ঘটনা ঘটেছে। কিন্তু এই কথাটা ঠিক যে ভালো পিকচার এলে দেখা উচিত। তো ম্যানেজার আমার বন্ধু ছিল। গলা দাবিয়ে নয়, ভালোবেসে বসিয়ে দেখাতো সে আমাদের। আ আপনি চাকরি করতে হ্যাঁ। চাইতেন না, সম্মানে লাগতো আপনার, আর সেই জন্যে আপনার বাবা দোকান খুলে দেন। আপনার সঙ্গে আমি একমত। আমার মনে হয় মোটামুটি পুরো দেশেই আমাদের কালচার যে আজ আপনি নিজেই কল্পনা করুন যে শুধু মধ্যপ্রদেশেই চাকরি যদি দেখেন, তো ৯ কোটি রাজ্যে ১০ লাখ চাকরি রয়েছে। আমাদের দেশের ভেতরেও সব রকমের ফোর্সের সার্ভিস ধরে নিল ৪০,১৪৫ কোটি দেশে। তো আমাদের আত্মনির্ভর হতেই হবে। আপনি চাষ করুন, পশুপালন করুন, ব্যবসা করুন, বাণিজ্য করুন, সবার জন্য কাজ দাও। আমার বাবাও আমি যেই 11 পাস করেছি, তারপরে দ্রুত আমাকে একটা রেস্টুরেন্টের দোকান খুলে দিয়েছিল। আমরা ৩ ভাই ছিলাম, তো এক করে যেই ওনার মনে হতো যে এখন তুমি পড়তে চাও পড়ো, কিন্তু নিজের দোকানটা চালিয়ে নাও। নিজের ব্যবস্থা, আত্মনির্ভর হয়ে ওঠো। আমি সেই আনন্দে সকাল থেকেই কাজের তো এই পকোড়া বানানো কার থেকে শিখেছেন আপনি? যখন আপনি দোকান খুলবেন, আপনিও শিখে যাবেন। যখন আপনি রেস্টুরেন্ট চালান, তো আপনিও বুঝে যাবেন যে সকাল থেকে যদি দোকান চালাতেই হয়, আর অনেক সময় বানানোর কারিগর না এলে, নিজে না বানালে দোকান চলবে না, দোকান তো বন্ধই হয়ে যাবে। সেইজন্য সবকিছুতে একটা দক্ষতা থাকা দরকার। যেমন সময়ের সাথে যেমন আমি ফার্স্ট ইয়ারে রেস্টুরেন্টও চালিয়েছি। যখন আমার মনে হলো যে আমি ভোটেও লড়াই করছি, আমার সমস্যা হচ্ছে, বাবা বলেছিলেন, "তোমার জন্য আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চালাও।" আমি তাহলে কলেজে কখন যাবো? ভোট লড়বো, ওর টাইমটা কোথায়? তখন বাবা বলেছিলেন যে, "পড়তে তো হবে, কিন্তু এটাও ঠিক যে দোকানটাও তোমাকে চালাতে হবে। তোমার দোকানের স্বরূপ বদলে দিচ্ছি আমি। তুমি খাবারের হোটেল খুলে নাও।" খাবারের হোটেলের সুবিধা এটাই যে ১১টা থেকে
3টে, আর সন্ধ্যা 7টা থেকে 10টা পর্যন্ত চলবে। কিন্তু দোকান অবশ্যই চালাও। তারপর আমি বিএসসি করি। তারপর আমি আবার বলি যে আরো কিছু সময় আমার লাগবে। কারণ আমি বিদ্যার্থী পরিষদে অল ইন্ডিয়া স্তরে আর স্টেট লেভেলে কাজ করছি। তো বললেন, "যা কিছু কাজ করো, নিজের ব্যবসা কখনো ছেড়ো না।" আমার গর্ব হয় যে বাবার শিক্ষা আমার সর্বক্ষেত্রে কাজে লেগেছে। যেকোনো স্থানে যে সেই জায়গাতেই থাকি, শিক্ষামন্ত্রী হই, বিধায়ক হই, ট্যুরিজম চেয়ারম্যান হই, ইউডিএ চেয়ারম্যান ছিলাম। আমি নিজের ব্যবসা নিজের পরিবারের স্বচ্ছতার সাথে বিনা সরকারি সাহায্যে সবসময় করে গেছি। এ ব্যাপারে আমি খুব খুশি। আপনার তরুণ বয়সের ক্যারিয়ারে দেখি যে আপনি সবকিছু করেছেন, আবার ঘুরে ফিরে পলিটিক্সেই এসেছেন। মানে পলিটিক্স করতেই হবে। এটা কি সত্যি যে আপনি নিজের বোনের থেকে রাজনীতির পাঠ নিয়েছেন? এ কথাটা সত্যি যে আমার পরিবারের মধ্যেই আমার আগেই দিদি, এমনকি শ্বশুরবাড়ি গিয়েও ভোটে দাঁড়িয়েছিল উনি। ও ৬টা ভোট লড়েছে নগর নিগমে। আমি তার পরে দাঁড়িয়েছি। এ কথাটা ঠিক যে ও সার্বজনীন ক্ষেত্রে। কিন্তু দিদির বৈশিষ্ট্য যে ওকে যেকোনো ভোটে লড়তে দাও, যেকোনো সিটে ওকে লড়তে বলো, ও সব জায়গায় ভোটে জিতেই আসে। আমার ওর একটা এই গুণটা খুব ভাল লাগে। আমার মনে হয় এমনই হওয়া উচিত যে যেখানেই লড়ি ভোটে জিততেই হবে। আর রাজনীতির এত শখ ছিল যে বিয়েও আপনি রাজনৈতিক পরিবারে করেছেন। এটাও সত্যি যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পরিবার আর আমাদের প্রচারক মাননীয় বাবা সাহেবের নাতু, মাননীয় শালিগ্রামজি তোমার। আমাদের বিদ্যার্থী পরিষদের কর্মকর্তারা এটাই ভেবেছিলেন যে কারণ আমি সারাদিন ঘরের বাইরে থেকে অধিকাংশ সময় বাইরের আর পার্টির কাজ করতাম। তো আমাদের প্রচারকদের ইচ্ছে ছিল যে এমন সম্পর্ক আনতে হবে যাতে এই বিষয়টা বুঝতে পারে, যাতে দুজনেরই এটা জানা থাকে যে ঘরের বাইরেও থাকতে হয়। না হলে তো রোজ ঝগড়া হবে সংসারে। আমার গর্ব যে আমাকে আজ পর্যন্ত ঝগড়া করতে হয়নি। একটা ভালো লাভ হয়েছে। এখন তো সংসারের সব ঝগড়ার রাস্তাই আপনি বন্ধ করে দিয়েছেন। আপনি একাই থাকেন মুখ্যমন্ত্রী নিবাসে, না স্ত্রী না সন্তান, সঙ্গে কেউ থাকে না। না, মোটামুটি ৮ বছর উজ্জয়ন বিকাশ প্রাধিকরণের সভাপতি ৪ বছর মধ্যপ্রদেশ ট্যুরিজম কর্পোরেশনের অধ্যক্ষ ছিলাম। তারপর ২০১৩ থেকে বিধায়ক, আবার ২০২০ থেকে ২০২৪ পর্যন্ত শিক্ষামন্ত্রী, ২৩ পর্যন্ত। তো আমার পরিবার থেকে সাপোর্ট অবশ্যই পেতাম শুরু থেকেই। সরকারি পদে আমি থাকলেও আমার সরকারি বাংলোয় পরিবার কখনো আসেনি। আমার পুরো স্বাধীনতা ছিল। আর এটা তো মাননীয় মোদিজির আদর্শ। ওনার ভাই-ভাইপো কে থাকে? সিএম হাউসেও কেউ থাকতো না, এখানেও থাকে না। তো এমন মাননীয় প্রধানমন্ত্রী ছাড়াও অনেক বরিষ্ঠ মানুষের আশীর্বাদ রয়েছে যে কোনো দায়িত্ব যদি পাই তো পুরো নিষ্ঠার সঙ্গে করার জন্য আপনার সময় লাগে। আর আমার এই ব্যাপারে গর্ব যে পরিবারের সাপোর্ট পাই। আর সেই আচ্ছা, ওনার কারণেই একদম খারাপ লাগে না যে আপনি একা একা থাকেন? আমার মনে হয় আপনি প্রশ্ন করতে পারেন কখনো খারাপ লাগে কিনা? আমি আপনার ডিগ্রি দেখেছি। আগে ল করেছেন, বিএ করেছেন, আপনি ডক্টরেট করেছেন। এখন মানুষ জানতে চায় যে ভাই যদি রাজনীতি করার ছিল, নেতাগিরি করার ছিল, মুখ্যমন্ত্রী হওয়ার ছিল, তাহলে এত শিক্ষার দরকার কি ছিল? শিক্ষিত কারো কি নেতাগিরি করা উচিত নয়? আমি বিনয়ের সাথে বলতে চাই যে পরিষদের সময় থেকে আমার লক্ষ্য ছিল যে পড়তে নিজের যে লাইনে যাবার ইচ্ছে, আমি কখনো চাকরির জন্য পড়াশোনা করিনি। আমি আমি যখন উজ্জয়ন বিকাশ প্রাধিকরণের সভাপতি তখন আমি পিজি, এমএ পলিটিক্যাল সায়েন্সে করেছি। পরে পিএইচডিও করেছি। তো আমার কাছে পড়া নিজের মনের সাথে নিজের ভেতরের আত্ম-অনুশাসনের জন্যেও এবং নিজের আনন্দ তো হয়। তো পড়াশোনা করে মানুষ নিজের ভেতরে নিজে দক্ষতা অর্জন করে অনেক বিষয়। আর আমি এই বিষয়ে সুখী যে আমি সবসময় পড়ার ব্যাপারে এখনো সুযোগ পেলেই আমি পড়ি। যাতে আমি যত আনন্দ পাই না পড়াশোনা করে, অন্য কিছুতে আমি অতটা পাই না। আর লেখেনও আপনি। হ্যাঁ, লিখি তো আমি। আমি বই লিখেছি যাতে উজ্জয়নের ধার্মিক পর্যটন একটা আপনার ট্যুরিজমের উপরে বইয়ের নাম আমি হলো ক্রোধ। বইয়ের নাম ক্রোধ নয়। কিন্তু এটা সত্যি কথা যে আত্মবোধ অবশ্যই আছে। আমি বই হিস্ট্রিরও একটু লিখি আর অ্যানশিয়েন্ট হিস্ট্রিও। মানুষ আপনাকে ভয় পায়। আপনি কুস্তি মহাসংঘের সভাপতি ছিলেন। আপনার কাছে অনেক পালোয়ানও আছে। না, সেটা আমি কিভাবে বলব? কিন্তু এটা সত্যি যে স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে, "সুস্থ শরীরেই সুস্থ মস্তিষ্ক বাস করে।" আর আমি এই কথাটা খুব তো বিশ্বাস এমন করি। কি কাজ আছে যেটা আপনি করেন না?
ধন্যবাদ, ধন্যবাদ। আমার আজ তো কিছু করতেই হবে, আপত্তি নেই। কিন্তু বিনয়ের সঙ্গে মানুষের সঙ্গে কথা বলতে আমার খুব ভালো লাগে। আর জীবনের প্রতিটি মুহূর্ত আমি আনন্দ করে কাটাবো এতে বিশ্বাস রাখি। সেইজন্য এই জগতে জানি না কতদূর মানুষের সঙ্গে আমি থাকবো, কিন্তু যতদূর যাবো আনন্দের সঙ্গে যাওয়ার অভ্যেস সেটাই। আর সেটাই পরমাত্মার দয়ায় ছোট্ট একটা মানুষকে, যাদের পরিবারের আজ অব্দি কোনো বিধায়ক ছিল না, কোনো সাংসদ ছিল না, কোনো মন্ত্রী ছিল না, মুখ্যমন্ত্রীর তো প্রশ্নই ওঠে না। আর এমন মানুষকে নিজ থেকে উঠিয়ে পার্টির মুখ্যমন্ত্রী বানিয়ে দিয়েছে, তো এই ব্যাপারে আমার খুব গর্ব হয়। হ্যাঁ, একটু দর্শকের প্রশ্ন শুনে নেব। হুম। স্যার, আমার আপনার কাছে একটা প্রশ্ন আছে। যেমন আপনার নাম ডক্টর মোহন যাদব। স্যার, আমি এইটাই জানতে চাইছি যে আপনি কোন সাবজেক্ট নিয়ে রিসার্চ করেছেন? আমি পলিটিক্যাল সায়েন্সে বিজেপি এবং তার পূর্ববর্তী সরকারের উপর করেছি, আমাদের মধ্যপ্রদেশের পরিপ্রেক্ষিতে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আর এটাও বলে দিচ্ছি যে আমি এই সাবজেক্ট এই কারণে নিয়েছি যে সাধারণভাবে নেতারা যখন পিএইচডি করে তো তাদের উপর অভিযোগ করা হয় যে এই থিসিস কেউ লিখে দিয়েছে, কেউ করে দিয়ে থাকবে হয়তো। আমি ভাবলাম এমন বিষয় রাখি যেটা ঘুমের ভেতরে প্রশ্ন করলেও বলে দিতে পারবে যে বিজেপির পূর্ববর্তী সরকার কবে কবে ছিল, সেই জন্যই এটা। বিজেপিতে যে মিডিয়া কর্মী আছে তাদের কি রোল সেই নিয়েও আপনি থিসিস লিখেছেন? হ্যাঁ, এই বিষয়ে আমি খুব খুশিও। আপনি গোপন করছেন কথাটা। না, আমি মিডিয়া কর্মীদের অনুশীলনের ওপর লিখেছি। আর এটা বিজেপির পূর্ববর্তী সরকারের প্রতি দৃষ্টিকোণ, মিডিয়া কর্মীদের অনুশীলন। এটা মোটামুটি যেমন দীনদয়াল উপাধ্যায় থেকে শুরু করে আমাদের পার্টির যত ফাউন্ডার মেম্বার বা পরের যে লিডাররা ছিলেন তারা শিক্ষিত ছিলেন। স্বর্গীয় অটল বিহারী বাজপেয়ীর কবিতা कविता क्या हार में क्या जीत में किंचित नहीं भयभीत में এমনই শিক্ষিত মানুষই আমাদের দলের যখন বৈশিষ্ট্য, তো আমি সেখানে সেই জন্যই প্রশ্ন ওঠে যে রাহুল গান্ধী আজকাল বলেন না সারা মিডিয়া বিজেপি কিনে নিয়েছে। जाकी रही भावना जैसी प्रभु मुरीद देखी तिन तैसी। উনি রাত দিন চুরি ছাঁচড়ামি ছাড়া কিছুই ভাবতেই পারেন না। চোরেদের নজর তো সবসময় এইসব দিকেই পড়ে। আরো একটা প্রশ্ন নিয়ে নেব। আমার আপনার কাছে একটা প্রশ্ন আছে। আপনার একটা স্টেটমেন্ট খুব ভাইরাল হয়েছিল যে কুস্তি না করলে যাদব কি। এই কথাটা আপনি কোন কন্টেস্টে বলেছিলেন? না না, আপনি যা দেখেছেন এই কথাটা ঠিক যে এটা একটা সভা হচ্ছিল আর সভায় আমি ভাষণ দিচ্ছিলাম। আর এটাও সত্যি যে একটু যাদব সমাজের বা আমাদের কৃষক পরিবার বাকি সমাজের মানুষ সুস্থ তো থাকেই, আর একটু কিছু হয়ে গেলেও কে চিন্তাই করে না। আমি বলি এসব হলে হতে দাও, আমি আছি তো। দেখুন, আপনি বলেছিলেন যদি কুস্তি না হয় তাহলে যাদব কিসের, লাঠি না হলে যাদব কিসের। আর এটা আপনি অখিলেশ যাদবের এলাকায় বলেছিলেন। আমি লখনৌতে বলছিলাম, আমি জানি যে লখনৌ উত্তরপ্রদেশের রাজধানী, আর আমার সবাই এই বিষয়টা উঠেছিল যে এটা তো হয়েই থাকে যে কোনো এমন বিষয় এসে যায়, তো এ তো আর কোনো গোপন কথাও নয়। তো আর যদি সক্ষম মানুষ, সমর্থ মানুষ, সুস্থ মানুষ আর বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে একবার আসে তো কিছু কিছু জিনিস এরকমই হয়। তো আমার এটা নিয়ে গর্ব হয় যে যাদব লোকেরা সবকিছু সামলে নেয়, চিন্তার কিছু নেই। আরো একটা প্রশ্ন নিয়ে নেব। স্যার, একবার আপনি লোকসভা ইলেকশনের সময় আজমগড়ে এসেছিলেন, তো আমার বন্ধুদের মধ্যে কিছু কথা কাটাকাটি হয়ে গেছিল, আর ওরা বলছিল যে আপনি নাকি নকল যাদব আর অখিলেশ যাদব আসল। তো স্যার, আপনি কি বলবেন কে আসল যাদব? আপনি বলে দিন স্যার, যাতে আমার বন্ধুরাও বুঝে যায়, আমার যে যাদব বন্ধুরা, যে আপনি আসল না নকল। আসল নকল কেউ কাউকে বললে হয় নাকি? আমি আপনাকে বলছি যে সবাই আমরা প্রত্যেকে নিজের নিজের পরিবারের অমূল্য সন্তান, কারণ আপনাদের বাবার বংশ আপনার মাধ্যমে এগিয়ে যাচ্ছে। আমরা আর এই বিষয়ে গর্ব যে আমরা আমার নিজের নিজের ধারায় সবাই আসল লোক, কেউ নকল না। আমি শুনেছি যে আপনি গান গাইতে খুব ভালোবাসেন। তো আজ এই আদালতে আপনি একটু গান শুনিয়ে দিন না আমাদের, প্লিজ স্যার। আপনি মাল্টি ট্যালেন্টেড, এক এক করে সব জানা যাচ্ছে। কিছু রহস্য আমার কাছে আছে, কিছু জনতার কাছে। দেখুন, গান তো কলেজ টলেজের সময়ের আলাদা কথা ছিল। এখন তো আমি রাজনেতা, তাই ভাষণই ভালো হয়, গানটা একটু কঠিন হয়ে গেছে। কিন্তু এটা সত্যি যে আমার নিজের বিশেষ করে
মনোবিকাশের দৃষ্টিতে, শান্তভাবে, একাগ্রতার দৃষ্টিতে সৎসঙ্গের, গানের সবথেকে বেশি মাহাত্ম্য আছে। আমার একটু ভক্তি ভাবনা, উৎসব যাতে ভালোভাবে পালিত হয়, সেই আনন্দ নেওয়ার অভ্যেসটা রয়েছে। এছাড়া গান-টান করার সেরকম অভ্যেস আমার নেই। हैं? बड़ी देर भई नंद लाला, तेरी राह तके ब्रजबाला। ओ बड़ी देर भई नंद लाला, तेरी राह तके ब्रजबाला। बाल बाल एक एक से पूछे, कहाँ है मुरली वाला रे। बड़ी देर भई नंद लाला, तेरी राह तके ब्रजबाला। সুন্দর ভক্তিময় পরিবেশ আপনি তৈরি করে দিলেন। আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপনি আদালতে মোহন যাদবের বিরুদ্ধে সওয়াল জবাবের আরো এক পর্ব। উনি যদি সৈন্যের কাছে আমাদের সার্জিক্যাল স্ট্রাইক হোক, এয়ার স্ট্রাইক হোক, তার প্রমাণ চান, তাহলে আমার মনে হয় রাহুল গান্ধী ডুবে মরে যাওয়া উচিত, যদি এমন কথা বলে থাকে। ওয়েলকাম ব্যাক আপকি আদালতে। আজ আমরা মোকদ্দমা চালাচ্ছি, প্রশ্ন করছি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবকে। আপকি আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে মধ্যপ্রদেশের চিফ মিনিস্টার মোহন যাদবের ওপর অভিযোগ হলো যে এনার সরকার নাকি অন্যের অঙ্গুলি হেলনে চলেন। মোহনজি, যেদিন আপনি মুখ্যমন্ত্রী হন সেদিনই কংগ্রেসীয়রা বলেছিল যে এই যে মোহন যাদবের সরকার, মধ্যপ্রদেশের সরকার, এখন এটা কেন্দ্রশাসিত প্রদেশ হয়ে গেছে, এখন দিল্লি থেকে চলবে সরকার। দেখুন, কংগ্রেসীদের সরকারের স্বরূপই বলেছে যে বিজেপিতে এমন কখনো হয়ই না যে কেউ উপর থেকে চালনা করে। কংগ্রেসের জন্যই এটা কংগ্রেসীদের অভ্যেস। মনে আছে সেই সময় অখিলেশ যাদব বলেছিলেন যে ওকে তো বিহার আর ইউপির যাদবদের ভোট নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী বানানো হয়েছে, কিছুদিন বাদে ওকে সরিয়ে দেবে। আপনার মনে থাকবে যে এটা 2024 লোকসভা ভোটের আগেকার কথা, কিন্তু 2024 পুরো চলে গেছে। আজকেই আপনাদের খবরের কাগজে জানতে পারলাম যে দেশের সব থেকে ভালো রাজ্যগুলোর মধ্যে, সিএম এর মধ্যে আমাদের 6ষ্ঠ স্থান। তাহলে আমি নিজে আর কি বলতে পারি এখানে? কিন্তু এই ডায়লগটা ওনারই ছিল যে দড়িটা অন্য কারোর হাতে আছে। আমার তো জানা নেই আপনার এই দড়ি টানার জন্য কে আসছে, আমি তো সত্যি শুনিনি। কথাটা এই জন্য শুরু হয়েছে কারণ 2003-এ যখন আপনি টিকিট পেয়েছিলেন আগে তখন বলেছিলেন যে আমি তো বাল্ব, সুইচ অন্য কারোর হাতে আছে জ্বালানো আর নেভানোর জন্য। এটা আমি পার্টির অনুশাসন বোঝাতে বলেছিলাম, আর আমাদের ট্রেনিং এরকমই। আপনি তার উদাহরণটা দেখে নিন না। মাননীয় মোদিজি যখন নিজে প্রথমবার সোজা সিএম হন গুজরাটের, তার আগে কোনো লোকসভা, কোনো বিধানসভা, কোনো ভোটে দাঁড়াননি। কিন্তু আমাদের পার্টির বৈশিষ্ট্য যে উনি যখন সিএম হয়ে কাজটা শুরু করেন, এমন কাজ করেন যে গুজরাটকে কোথা থেকে কোথায় পৌঁছে দেন। আর যখন পিএম হন, তখন পিএম এর যে কাজ করছে, তখন পৃথিবী দেখছে যে ভারতকে কোথা থেকে কোথায় পৌঁছে দিয়েছেন। আমাদের সবার জন্য গর্ব। এটা তারই তো উদাহরণ। কিন্তু এমন উদাহরণ তো আপনি নিজেও, যেভাবে আপনাকে মুখ্যমন্ত্রী বানানো হয়, আমি শুনেছি আপনি নিজেই চমকে গিয়েছিলেন। আপনি আমার কথার উত্তর তো আপনি দিয়ে দিয়েছেন। আমি তো বাল্ব, বাটন টিপলেই চালু। যদি বুঝতে পারি যে আমার টিকিট কাউকে দিয়ে দিতে হবে তো দিয়ে দিই। উনি বলেন আপনাকে সিএম হতে হবে, আমি হয়ে গেছি, আমার কি অসুবিধা? তো সুইচটা টিপলো কে? পার্টি তো ঠিক করে। পার্টি অনুশাসিত কর্মীর বৈশিষ্ট্য এটাই যে পার্টির ভেতরে আমরা নিজেদের সিদ্ধান্ত নিই না। আমাদের পার্টি প্রত্যেক কর্মীর যোগ্যতা, ক্ষমতা, কাজ করার পদ্ধতি, বিচারধারার প্রতি আনুগত্য, জীবনের আচরণ, বিভিন্ন প্রকার বিষয়, সেখানে নানা রকমভাবে আমাদের লোকেরা সেসব দেখে। আর আমি গর্বিত যে আমার পার্টি আমার মতো গরিব কর্মীকে এই পর্যন্ত নিয়ে এসেছে। আমার এই বিষয়ে গর্ব হয়।
অনেকেই বলে যে জেপি নাড্ডার স্ত্রী মল্লিকাজি আপনাকে রাখি বাঁধেন, খুবই আত্মীয়তার সম্পর্ক, তাতে লাভ হয়েছে। দেখুন, রাখি বন্ধন তো পুরো প্রদেশে করি, 10,000 রাখি বাঁধিয়ে থাকি নিজের প্রদেশের ভেতরে। প্রতিটি পরব শুধু স্ত্রী ছাড়া সবাই বোনই, সব বোনই আমার নিজেদের প্রদেশের। কিন্তু উনিও তো পলিটিক্যাল পরিবারের না, মাও জবলপুরের ভোটে দাঁড়িয়েছিলেন কয়েকবার। যার বাবা লোকসভা ভোটে লড়েন, যার মা ভোটে দাঁড়িয়েছেন, আর লোকসভাতেও লড়েছেন, রাজ্যসভাতেও লড়েন, মন্ত্রীও ছিলেন উনি। কিন্তু মল্লিকাজি নিজে ভোটে দাঁড়াননি, তারও তো একটা অর্থ আছে। সেই জন্যই আমি মনে করি যে আমাদের পার্টির ভেতরে যে পদ্ধতি, যাতে যে কর্মীকে যেমন কাজ দেওয়া হোক সেটাই আনন্দের সঙ্গে করে সে। আমাদের গর্ব হয় যে আমাকে এই ব্যাপারে উপযুক্ত ভেবেছে, সে সব রকমের কাজ দিয়েছে, আমি সব করে দেখিয়েছি। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে মোহন যাদবকে যে এই মুখ্যমন্ত্রী বানানো হয়েছে তার কারণ হলো ওবিসি সমাজকে প্রভাবিত করা। যার যেমন দৃষ্টি তেমনই সৃষ্টি। এটা কংগ্রেসের দৃষ্টি। ওরা নিজের ভোট ব্যাংকের জন্য জাতির মধ্যে একটা বিভেদ করে, যে কারণে আমাদের গণতন্ত্র কমজোর হয়ে গেছে, সমাজে নানা রকম কথা ওঠে। হ্যাঁ, আমাদের পার্টি সবার সাথে, সবার বিকাশ, সবার বিশ্বাস, সবার প্রয়াসই চলে মোদিবাবুর সাথে। আপনি বলেন যে মোদিজির দ্বারা চলে, কিন্তু রাহুল গান্ধী তো বলেন এই যে 163টা সিট আপনারা জিতেছেন, গরিষ্ঠতা পেয়েছেন, এই ভোট আপনারা চুরি করে জিতেছেন। রাহুল বাবুকে এখন কে বোঝাবে বলুন তো? উনি তো বলে দিয়েছেন যে 20 বছর ধরে গুজরাটে ভোট চুরি করছেন মোদিবাবু, 20 বছর ধরে মধ্যপ্রদেশে বিজেপি চুরি করছে। এখন উনি ভুলেই গেছেন যে 10 বছর আগে তো ওদের সরকার ছিল, উনি কি শুয়েছিলেন? উনি কোথায় ছিলেন তখন? যেটা বলছেন ওর নিজেরই তো হুঁশ নেই যে উনি কি বলছেন। 10 বছর আগে মনমোহন সিং বাবুর সরকার 2004 থেকে 2014 পর্যন্ত ওদের সব রাজ্যে নিজেদের মতো করে ভোট হচ্ছিল, প্রতিটি ভোটে হারজিত থাকেই। আমাকে খুব দুঃখের সাথে বলতে হচ্ছে যে রাহুল বাবু কবে এটা বুঝবেন যে ওনার এমন কথায় ওনাদের পার্টি আরো রসাতলে যাচ্ছে, আরো খাদে ফেলে দিচ্ছেন উনি। দেখুন, এখন উনি বিহারে রয়েছেন, ভোট প্রচারে বের হচ্ছেন, আর বলছেন যে বিহারে ইলেকশন কমিশন লোকেদের নাম কেটে দিচ্ছে যাতে বিজেপিকে জেতানো যায়। আমার কংগ্রেসের বড় নেতাদের স্টেটমেন্ট মনে পড়ে যাচ্ছে এখন। উনি খুব ভালো অ্যানালিসিস করেন। যদি আমাদের পার্টিতে রাহুল বাবুকে কোনো কাজ দেওয়া হয়, সেই কাজকে উনি রোগরে উনি মানেনি যাতে কি হবে। 3 বার উনি লোকসভা জেতার স্বপ্ন দেখেছেন, 3 বারই উনি মারাত্মক খারাপ করেছে কংগ্রেসের হাল। এই সংখ্যাটাও তো বলে দিয়েছে কংগ্রেসের নেতা যে রাহুল বাবু যে রাজ্যে যে দলকে সাপোর্ট করতে যায়, সেখানে কখনো কখনো তো এমনও হয় যে মনে করে যে বিজেপি জিতেছে তো সেই দলের মানুষ জিতে যায়, কিন্তু কংগ্রেস আরো রসাতলে চলে যায়। কংগ্রেসের তো ব্যান্ডই বাজে। এটাই তো কারণ বলা হচ্ছে কংগ্রেসের ভোটে হারার, রসাতলে যাওয়ার। উনি বলছেন যে নরেন্দ্র মোদী, অমিত শাহ আর ইলেকশন কমিশন মিলে কংগ্রেসকে হারাচ্ছে। দেখুন, এটা খুব দায়িত্ব নিয়ে বলতে চাই যে রাহুল বাবু অপোজিশন লিডার পদের গুরুত্ব অনুভব করেনই না। উনি কি বলছেন? পৃথিবীর সব থেকে বড় গণতন্ত্র ভারত, দুনিয়ার জনসংখ্যায় সবচেয়ে বড় একটা দেশ ভারত, আর আমাদের জন্য গর্ব, স্বাধীনতা থেকে আজ পর্যন্ত ভারতে গণতন্ত্র জীবিত। ভারতের সুপ্রিম কোর্ট, সব প্রকার আদালতের কারণে ভারতের গৌরব বেঁচে আছে। ভারতের ইলেকশন কমিশনের কারণে ভারতের লোকতন্ত্র বেঁচে আছে। আর দুর্ভাগ্যের সাথে আরবান নকশাল মানসিকতার ভিত্তিতে রাহুল বাবু সবার মধ্যে প্রশ্ন ওঠান। এটা আমাদের জন্য সবচেয়ে লজ্জার বিষয়, নিন্দাজনক একটা কথা। যদি উনি গণতন্ত্রের পিলার নিয়ে প্রশ্ন তোলেন, যদি ওনার সুপ্রিম কোর্ট পছন্দ না হয়, যদি উনি ইলেকশন কমিশন পছন্দ না করেন, উনি যদি সৈন্যের কাছে আমাদের সার্জিক্যাল স্ট্রাইক হোক, এয়ার স্ট্রাইক হোক, তার উনি প্রমাণ চান, এটা তো আমার মনে হয় যে রাহুল বাবু সত্যি ডুবে মরা উচিত যদি এমন কথা উনি বলেন। গণতন্ত্রে জনতা দৃষ্টি খুব প্রখর হয়। উনি যা বলছেন জনতা সব হিসেব রাখছেন। তো একদিন রাহুল বাবুকে ওর পার্টিকে জবাব দিতে হবে ওনার এই আচরণের জন্য। দর্শকদের প্রশ্ন শুনে নেব একবার। কেজরিওয়াল বাবুর অভিযোগ হলো যে মোদী সরকারে রাহুল গান্ধী আর সোনিয়া গান্ধীর উপর অনেক কেস হয়েছে, কিন্তু ওনাদের অ্যারেস্ট করা হয়নি।
তো মোদী সরকার আর কংগ্রেস কি নিজেদের মধ্যে মিলে আছে? এই ব্যাপারে আপনার কি বক্তব্য? যিনি মুখ্যমন্ত্রী থেকে ইস্তফা দেননি তিনি কিভাবে অন্যের উপর প্রশ্ন ওঠান, এটা তো কেজরিওয়াল বাবুই বলতে পারবেন। স্বাধীনতার পরে এমন কোনো সিএম নেই এক্সেপ্ট কেজরিওয়াল বাবু। এমনকি ওই লালু বাবু, ওনার স্ত্রী, ওনার সন্তান, ঝাড়খণ্ডের শিবু সোরেন বাবু, এছাড়া আরও যত আজ পর্যন্ত দেশের নেতারা রয়েছেন, কোনো মন্ত্রী আছেন যাদের উপরই কোনো অ্যালিগেশন এসেছে, জেলে যাওয়ার সুযোগ হয়েছে, তারা রিজাইন করেছেন। ওনার তো এই বিষয়ে প্রশ্ন ওঠানোর কোনো অধিকারই নেই। উনি কিভাবে প্রশ্ন ওঠাচ্ছেন? অবশ্যই। না, ওনার বক্তব্য হলো যে আমার তো পাঁচজন মন্ত্রী আর আমাকেও জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আর আমার বিরুদ্ধে তো কোনো প্রমাণও নেই। কিন্তু ন্যাশনাল হেরাল্ড কেসে রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রমাণ আছে, সোনিয়া গান্ধীর বিরুদ্ধে আছে, ওদের তো মোদিজি জেলেও ঢোকাননি। আমি তো এটাই বুঝতে পারি না যে উনি তাহলে কংগ্রেসের সাথে মিশে ভোট কেন লড়েন দিল্লিতে? ওকে কে বলেছিল যখন ওর জানা থাকে যে উনি অপরাধী? তখন ওরা দুমুখ স্বভাব সামনেই আসে। ন্যাশনাল হেরাল্ড মামলায় জমিনের ওপর মোকদ্দমা চালু আছে। উনি বলে দিন যে মোকদ্দমা শেষ হয়ে গেছে। মোকদ্দমা তো আজও চালু আছে, কিন্তু আদালত তো ফয়সলা করবে। তবে তো আপনি আমার ওপর মোকদ্দমা চালাচ্ছেন। আমি জজ সাহেবকে দেখতে পাচ্ছি, এখন ওনার কৃপা হলে তবেই তো মিটবে। এখন তো মোকদ্দমা চালু রয়েছে। কেউ প্রশ্ন করতে সেখানে থেকে? হ্যাঁ, আজকালকার সময়ে কি রাজনীতির স্তর এতটাই নেমে গেছে যে কিছুদিন আগেই বিহারের একটি সভায় মোদিবাবু আর তার মাকে কটু কথা বলা হয়েছে? এরকম লোকেদের সাথে কি হওয়া উচিত? আপনি কি বলেন এই ব্যাপারে? আপনি একদম সঠিক প্রশ্নটাই করেছেন। আমি কঠিন শব্দে নিন্দা করছি। আমাদের এই দেশের সংস্কৃতি এমন কখনো ছিলই না, বরং এর উল্টো। আমাদের এখানে তো দেশেরও শত্রুদেরও যদি সেনার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে তারা মারা যায়, তো আমরা সসম্মানে তাদের শরীরকেও ফেরত পাঠানোতে গর্ব করি। আর যারা স্বর্গে গেছেন, যেমন মোদিবাবুর মা, তাকে কেউ গালি দিলে তো ওর মাথার খারাপ হয়ে গেছে, এটা পাক্কা। সেজন্য ও ভারতীয় সংস্কৃতিকে বোঝেই না। আমি কঠিন শব্দে আপনাদের সবার মাধ্যমে এর নিন্দা করছি। যদি উনি এটা করে থাকেন, ওকে ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতেই হবে। উনি আপনার কাছে প্রশ্ন করেছেন যে এইসব মানুষদের কি করা উচিত? এই লোকেদের কি করতে হবে? ইলেকশন কমিশন দিয়ে দিয়েছে বাটন টেপো, ভারত মাতা কি জয়, আর কি করবে? ইলেকশন আসছে বিহারে, বিহারের জনতার কাছেই তো বাটন টেপার জন্য পুরো চান্সটাই আছে। আমি এটা এভাবেই দেখি। আমাদের এখানে অতীতে ৫,০০০ বছর পুরনো ভগবান কৃষ্ণের উদাহরণ আছে। যখন শিশুপাল ১০০টা ভুলের ক্ষমার পিসিকে আশ্বাস দিয়েছিলেন, আর যেই ৯৯ পরে হয় আর আঙুল উঠান, আর আঙুল ওঠাতেই ভগবান কৃষ্ণের হাতে সুদর্শন চক্র আসে, আর আমরা সবাই দেখি যে এর পরে ধরাম। আজকের সময়ে ইলেকশন কমিশন ওই সুদর্শন চক্র বাটন টিপুন, নিজে থেকেই কাজ বাকি সব হয়ে যাবে। গণতন্ত্রে কাউকে মারার দরকার তো পড়েই না। গণতন্ত্রে পরাজিত করেই সবকিছুর জবাব দিয়ে দেওয়া যায়। আর আমার এই কথায় পুরো ভরসা আছে, বিহারের জনতা এই যারা যারা গালাগালি দিয়েছে তাদেরকে কখনো ক্ষমা করবে না, এটা পাকা কথা। মোহনজি, বিহারে লড়াই তো লালু যাদব আর তেজস্বী যাদবের সঙ্গে। ওরাও যদুবংশী। ওদের বিরুদ্ধে প্রচার করতে যাবেন আপনি? আমি আমার পার্টির প্রচার করতে যাব, সামনে কে আছে সেসব ভাবি না। আমি তো মহাভারত মেনে চলি। যে আমার ধর্মের তাকে দেখব, সে সামনে, তাকে সামনে দেখব। আমরা আরো একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকে আদালতে মোহন যাদবের বিরুদ্ধে সওয়াল জবাবের আরো এক পর্ব। নেশার নতুন সেন্টার মধ্যপ্রদেশ। ভোপালে বাজেয়াপ্ত হয়েছে ১,৮১৪ কোটির এনডি ড্রাগস। তদন্ত করেছি বলি তো তারা ধরা পড়েছে, যেতে থড়ি দিয়েছি নাকি। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ মোকদ্দমা চালু রয়েছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের বিরুদ্ধে। আপকে আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে মধ্যপ্রদেশের চিফ মিনিস্টার মোহন যাদবের ওপর অভিযোগ হলো যে উনি নাকি একেবারে উল্টো স্রোতেই চলেন। দেখুন, আপনি উজ্জয়ন থেকে এসেছেন, মহাকালের নগরী থেকে। লোকমুখে বলা হয় যে মহাকালের দরবারে কোনো রাজা রাতে ওখানে থাকে না, সন্ধে হলেই চলে যায়। এটা মহাকালের জায়গা। আপনি যখন মুখ্যমন্ত্রী হন, আপনাকে বোঝানোও হয়, আপনি উল্টো রাস্তায় হাঁটেন, উজ্জয়নে রাত কাটান। দেখুন, কখনো কখনো কিছু বিনা কারণেও মিথ্যে কথা রটে যায়, বাজে কথা চলতেই থাকে।
এখন আপনি বলুন যে 1947-এর পরে দেশে কে রাজা? একজনের নাম বলুন তো, কেউ রাজা ছিলেন? আর রাজা তো রাজতন্ত্র শেষ হওয়ার সাথে সাথে শেষ হয়ে গেছে। এখন তো নির্বাচিত নেতা, তো রাজা তো নয়, তাই না? দ্বিতীয় কথা, এই যে রাজা, একটা প্রবাদ চলছে নগর নিগমের সীমার মধ্যে রাজা রাত্রে থাকতে হবে। তাহলে বাবা মহাকাল নগর নিগমে তো সীমিত হয়ে গেল। কত মিথ্যে কথা! আরে বাবা মহাকালের দৃষ্টি থেকে ব্রহ্মাণ্ডে কেউ বাঁচবে নাকি? দুনিয়াতে কেউ বাঁচবে? হ্যাঁ, আর শেষ কথা, আমাদের ভগবান তো আমাদের মা বাবা তুল্য। ওরা তো আমাদের আজীবন আনন্দ, সুখ আর লম্বা আয়ুর আশীর্বাদ দেন। উনি কেন আমাদের প্রাণ নেবেন? এ তো আমাদের আয়ু পরমাত্মার দয়ায় যদি সম্পূর্ণ হয়ে যায়, তো পৃথিবীর কোনো শক্তি তো বাঁচাতে পারবে না। আর যদি ভগবানের আশীর্বাদ থাকে তো কেউ মারতেই পারবে না। এ বিষয়ে আমার গর্ব হয়। এটাই তো হলো সনাতন সংস্কৃতি। আপনি সকাল সকাল যখন ওঠেন, অন্যরা তো হোয়াটসঅ্যাপ মেসেজ দেখে, কেউ কেউ দেখে সোশ্যাল মিডিয়ায় কি হয়েছে, কেউ ফেসবুক দেখে, কেউ টুইটার দেখে। আপনি ভস্ম আরতি দেখেন? দেখুন, দেখুন, বাবা মহাকালের নগরের ভক্ত, আর ভস্ম আরতিতে একটা জীবন দৃষ্টি পাওয়া যায়। কখন আপনি ভস্ম আরতি দেখতে যাবেন, তো ভস্ম আরতিতে মোটামুটি 2 ঘন্টায় ভগবানের ওই দরবারে ভগবানের ভস্ম আরতির শুরু যদি আপনি একবার দেখেন, জল থেকে শুরু করে জলেই আপনার সামনে সমাপন হয়। অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো যাত্রা ভস্ম আরতির মাধ্যমে দেখানো হয়। প্রতিটি ব্যক্তি যার জন্ম হয়েছে মরতেই হবে তাকে, কিন্তু মৃত্যু আর জীবনের মধ্যে যে পরমাত্মা সময় ভালো মতো দিয়েছে, সেই সময়ের সদ্ব্যবহার করে নিন। এটাই তো ভস্ম আরতি। আর আমি তো পরমাত্মার দয়া সেই কাজ করি যে আজকের দিনটা খুব আনন্দে কাটুক, কালকেরটা কালকে দেখব, সেই জন্যই এমন ভাব। আর আপনি এটাও বলেন যে বর্তমানে যদি লোকেদের সময় দেখতে হয়, তাহলে উজ্জয়নের ঘড়ির সময় দেখো, বিক্রমাদিত্যের ঘড়ির সময় দেখো, এই জিএমটি ইত্যাদি কিছুই নয়। দেখুন, এটা কালের নগরী, অর্থাৎ মহাকালের নগরী। আর মহাকালের নগরী অর্থাৎ সময়ের নগরী। আমি এটা একটু সায়েন্টিফিক্যালি বলবো যে যে আমাদের এখানে যে ৩০০ বছর আগে পর্যন্ত পৃথিবীতে স্ট্যান্ডার্ড টাইম ভারত থেকে মানা হতো। উজ্জয়ন মানে শুধু উজ্জয়ন নয়, কিন্তু উজ্জয়ন পুরো ভারতের প্রতিনিধিত্ব করত তখন। তো আমাদের স্ট্যান্ডার্ড টাইম উজ্জয়ন থেকে হতো। আর তার ৩০০ বছর আগে ৫০ বছর পর্যন্ত ফ্রান্সের রাজধানী প্যারিস যখন ফরাসি লোকেদের সময় আসে, তো প্যারিসের সময় স্ট্যান্ডার্ড টাইম বলা হতো। আজকে ২৫০ বছর আগে যখন ইংরেজি হাজির হয়, তখন গ্রিনউইচের স্ট্যান্ডার্ড টাইম বলা হয়। তো গ্রিনউইচের মাধ্যমে রাতের ১২টার সময় দিনটা পাল্টায়। এটা কোনো সায়েন্টিফিক নয়। এটা ওরা মানে যে ভিত্তিতে সেটা ওদের নিজস্ব। যখন পুরো দুনিয়াতে রাজ ছিল ইংরেজদের, ওরা স্ট্যান্ডার্ড টাইম তৈরি করে দিয়েছেন। এটা ঠিক কথা যে স্বাধীনতার সাথেই এমন অনেক কিছু বিষয়ে আলোচনা হওয়া উচিত ছিল, বিচার হওয়াটা উচিত, সবকিছুর কথাটাই হওয়া উচিত। তো এই যে বিষয়, আমি এই ব্যাপারে গর্ব হয় যে এই নিয়ে আমাদের আইআইটি ইন্দোর এবং বিক্রম ইউনিভার্সিটি উজ্জয়ন, ফিজিক্সের সব স্টেটের আলাদা আলাদা ছাত্রছাত্রী, এবং শুধু আমাদের প্রদেশের নয়, আমাদের দেশেরই নয়, আশেপাশেও বেশ কিছু দেশের মান্যতা দেয় যে কে গ্রিনউইচের টাইমের বদলে ইন্ডিয়ান টাইম স্ট্যান্ডার্ড টাইম হবে। আর এটা সবার চেষ্টা, আজ নয়তো কাল অবশ্যই হবে, এটা পাকা কথা। মোহনজি, আজকাল তো প্রত্যেকের হাতে মোবাইল ফোন থাকে, একদম। পৃথিবীর যে কোনো জায়গার টাইম যখন তখন দেখা যেতে পারে। কিন্তু সূর্য তো চাইলেই যে কোনো সময় তো বেরোবে না। আপনি ওখানে বলুন, এটাও জানা যায় যে এই সময় সূর্য উঠবে, এই সময় চাঁদ জল করছে, সবকিছুই তো সামনে। এতে পার্থক্য আছে। রাত ১২টার সময় কেউ দিনের কাজ চালু করে কি? আপনারাই বলুন না, আপনাদের মধ্যে কে রাত ১২টায়? এখন এখন আমরা তো বেশিরভাগ লোক ১২টাতেই দিন শুরু না, করে। সে তো বাধ্য হয়ে। আমি এটা অস্বীকার করছি না, আমি নাও বলছি না, কিন্তু আমি আমার যুক্তি তো দেবই, তাই না? আমার মতো আরো অনেক লোক আছে যারা এই কথাটা মানে যে সূর্যোদয়ের সময় যে দিন বদলানোর আমাদের যে পদ্ধতি, আজ নয়তো কাল সেটা মেনে নেবি, এতে অসুবিধাটা কি আছে? আমাদের এখানে তো সর্বভবন্ত সুখানি, সবাই সুখী থাকো, কোনো অসুবিধা নেই। এটা সত্যি যে সেই দৃষ্টিও দিতে হবে যার ভিত্তিতে ভারতীয় মান বিন্দুর পুনঃস্থাপনা হওয়া উচিত। দেখুন, আপনি সর্বদা মহাকালের কথা বলেন, শক্তির কথা বলেন, ভগবানের কথা বলেন, কিন্তু এখন মানুষ দেখেছে ওই মহাকালের এলাকাতেই তুফান এসেছে, ভগবানের মূর্তি ধরাশায়ী হয়ে গেছে। বাবা মহাকালের মহালোকের সময় প্রারম্ভে মূর্তিগুলো যে বানানো হয়েছিল সেটা
আমাদের একরকম সাধারণ জিনিসের মূর্তি ছিল। তো সময়ের অভাবের কারণে সেটা এক আ এক রকমের যেমন প্লাস্টিক টাইপের মূর্তি বানানো হয়েছিল। কিন্তু ওটা কারণ আমাদের মডেল বানানো ছিল ভগবান শিব ঠাকুরের দেখানো। বাবা মহাকালের সঙ্গে ওনার ভগবান গণেশের যে লীলা সেটা দেখানো বা মা পার্বতীকে দেখাতে হবে, কার্তিককে দেখাতে হবে, ভগবান শিবের এই যে দুটো বিয়ে হয়েছিল, এক প্রথম বিবাহ মা সতীর সঙ্গে, তারপর পার্বতীর সঙ্গে। তো এই সবকিছু ভগবান শিবের পরিবার দেখানোর জন্যই সব প্রতিমা বানিয়ে মহাকালের মহালোক নির্মাণ করা। কিন্তু এ কথাটাও সত্যি যে ওসব প্রতিমা এবং যখনই আমাদের এখানে মন্দির তৈরি হয় তো সেই বিশেষ পাথরের বা আমাদের ধাতুতে তৈরি হয়। তার মধ্যে এমন ঝড় তুফান আসে ওই ওই যেমন কখনো কখনো বড় ভূমিকম্প হয়, তাতে অনেক কিছুই হতে পারে। কিন্তু আমাদের গর্ব যে সমস্ত প্রতিমা পাল্টে দিয়ে বিশেষ পাথর দিয়ে বানানোর চেষ্টা চলছে যাতে সব ঝঞ্ঝাটি শেষ হয়ে যায়, কিন্তু এটা করছি। আপনি মধ্যপ্রদেশ সম্পর্কে অনেক কথা বলেন আর তা নিয়ে খুব চর্চাও হয়। আমি আপনাকে রিসেন্ট এক্সাম্পল দিচ্ছি। আপনি বলেছেন যে আমি মধ্যপ্রদেশকে মিল্ক ক্যাপিটাল বানাতে চাই, দুধের নদী যেন বয় এমন বানাতে চাই। আর কংগ্রেসের নেতা বলছে যে আপনি মধ্যপ্রদেশকে মদের সেন্টার বানিয়ে দিয়েছেন। আপনি তো মহিলাদেরও মাতাল বানিয়ে দিয়েছেন। সবথেকে বেশি মদ মধ্যপ্রদেশের মহিলারা খায়। এটা যেই বলুক না কেন সে নিশ্চয়ই কংগ্রেসের নেতা। আমি কংগ্রেসের সম্বন্ধে কি কথা বলতে চাই, কংগ্রেসের বড় বড় নেতা বোনেদেরকে টঞ্চ মাল বলতো, তাই কংগ্রেসের দুর্দশা হয়েছে। অঙ্ক বলে দিচ্ছে যে মা বোনেরা কেউ কখনো মদ খায় না, এ তো ওর রাতের নেশা যায়নি তাই ভুল বকছে আর কি, ওদের আর কিছু নেই। এটা তো ওর সোশ্যাল মিডিয়ায় পোস্ট আছে যাতে উনি লিখেছেন নেশার নতুন সেন্টার মধ্যপ্রদেশ। ভোপালে বাজেয়াপ্ত হয়েছে 1814 কোটির এমডি ড্রাগস। জগদীশপুরে নেশার ফ্যাক্টরি, 92 কোটির গাঁজা বাজেয়াপ্ত। আর ভোপালের রাজধানী এক্সপ্রেস থেকে ধরা পড়েছে 24 কোটির বিদেশি গাঁজা। আমার চেয়ে তো আপনি দেখছি বলে দিচ্ছেন। হ্যাঁ, আরে আমরা তদন্ত করেছি বলেই তো ধরা পড়েছে, আমরা থড়ি ছেড়ে দিয়েছি। আমাদের দ্বারা অ্যাকশনের ভিত্তিতে পুলিশ তৎপরতার সাথে দেশের মধ্যে এই মধ্যপ্রদেশ, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যে কোনো জায়গা থেকে যদি এরকম অবৈধ পদার্থ যায়, আমাদের পুলিশ ধরে দক্ষতার সাথে আমরা এটা নিয়ে গর্ব করি। এবং সেই জন্য আগে কংগ্রেসের সময় ধরা পড়তো না, কারণ কি জানি ওরা কি কাজ করতো। কিন্তু আমাদের ওখানে তো শুধু ধরেই না, উল্টে ধরা পড়া অপরাধীদের বিরুদ্ধে কঠিনের থেকে কঠিন সাজা দিই। আপনাদের চ্যানেলে তো অনেকবার দেখিয়েছি যে আমি বড় বড় অট্টালিকাকে ধ্বংস করে দিয়েছি। এই কারণেই তো অবৈধ কাজ করলে যত বড় থেকেই বড় হোক আমাদের সরকার তাকে ছেড়ে কখনোই দেবে না। এটা একদম ঠিক কথা, জেনে রাখুন। কিন্তু এই কথাটাও কি সত্যি যে মধ্যপ্রদেশে মদ খাওয়ার লোকের সংখ্যা বেড়ে গেছে, মদের ব্যবহার বেড়ে গেছে? খবরের কাগজে তো সংখ্যা এসেই গেছে যে ভারতে একমাত্র রাজ্য যেখানে 19টা শহরে আমরা মদ বন্ধ করে দিয়ে নিয়ন্ত্রণ দেখিয়ে দিয়েছি যে হ্যাঁ, আমরা মদ বন্ধ বা মদের ব্যবহার যত সম্ভব কম করতে চাই নিজের রাজ্যের ভেতরে। এটা বাড়তে দেওয়া হয়নি, এই ব্যাপারে আমি গর্বিত। বিরোধী দলের নেতাদের আরও একটা অভিযোগ এটাও যে আপনি নিজের ছেলের বিয়ে চুপচাপ দিয়ে দিয়েছেন কৃপণতায়, বিনা খরচ করে, পার্টিও দেননি ওদের। আমি যত বড় পদে পৌঁছে যাব, আমাকে আমার একটা কাজের মধ্যে একটা কাজ দিয়ে সমাজে বার্তা দেওয়া প্রয়োজন। বড় মানুষ বেশি দেখনদারি করে, ধুমধামে বিয়ে করালে গরিবদেরও বাধ্য হতে করতেই হয়, আর ওরা ধার করে ডুবে যায়, ওরা ঝামেলায় পড়ে যাবে। তো বিয়ে তো হতেই হবে, কিন্তু দেখনদারি কেন করতে হবে? এর থেকে বাঁচার প্রয়োজনীয়তা আছে। আর আমি এই বিষয়ে গর্ব হই, বলি যে ভাই আমি মুখ্যমন্ত্রী যতই হই কিন্তু 50-50 জন লোক নিয়েও বিয়ে করাতে পারি। তো সেই ভিত্তিতেই আমি নিজের ছেলের বিয়েটা দিয়েছি। দেখুন, এটাও তো উল্টো রাস্তা, তাই না? নর্মালি যখন মুখ্যমন্ত্রী ছেলের বিয়ে হয় তখন তো প্রচুর লোক সমাগম হয় আর সবাই তো বেশ গান্ডে পিণ্ডে। দেখুন, মুখ্যমন্ত্রীর ছেলে তাই লক্ষ লক্ষ লোককে খাবার খাওয়াবে, এটা তো ভুল কাজ হয়ে যাবে। মুখ্যমন্ত্রীর প্রারম্ভে আমি বলেছিলাম যে মন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক, কেউ এরকম এই লেভেলের যে লোকজন থাকে
তাদের সংযমের বার্তা দেওয়ার এর থেকে ভালো সুযোগ আর নেই। আমি বিনয়ের সঙ্গে হাত জোর করে বলতে চাইব যে কোনো ব্যক্তি অনাবশ্যক দেখনদারি করার দরকার নেই, এই বার্তাটাই দেশকে দেওয়া উচিত। আপনি পুষ্করের ঘাটে বিয়ে দিয়েছেন, একটা ছবি লোকেরা দেখেছে, আপনার স্ত্রী সীমা যাদব নিজের স্বামী মোহন যাদবের পা ধুচ্ছেন। এটা আমাদের সংস্কৃতি। আমার এই ব্যাপারে গর্ব যে আমাদের জন্য মা বোনেদের জীবন সত্যি অলৌকিক। আর বিশেষ করে বোনেদের বিয়ের পরেও জীবন যে ও নিজের বিয়ের আগে মা বাবার সাথে যে পরিবারের আদরের মেয়ে থাকে, তো সেই পরিবারে প্রত্যেক সদস্যের প্রতিও প্রেম স্নেহ রাখেই। আর যেই বিয়ে করে ওরা শ্বশুরবাড়িতে চলে যায়, জীবনে ওদের আবার দ্বিতীয় একটা জন্ম হয়, দ্বিতীয় মা বাবা তারা পায়, স্বামী পায়। কিন্তু ও নিজে নিজেই এই সবার জীবনের মঙ্গল কামনা করে পুরো জীবনটাকে কাটিয়ে দেয়। সব রকম ভাবে আমি সেই সমস্ত বোনদেরকে প্রণাম করি, এই ভাবনাকে প্রণাম করি। আর এর জন্য আমার গর্ব হয় যে আমাদের এখানে পত্নীর ভাবও এমন, যেই ৭ পাকটা পুরো হবে তখনই সেই স্বামীকে পরমেশ্বর ভগবানের সমান মানে। আর এটা দেখানো নয়, এটা তো ওদের সংস্কার কিন্তু একটা। স্বামীও কিছু মানে কেন মানবে না? তবেই তো দুজনের সম্পর্কটা হবে। আমাদের এখানে সেই জন্য ১ জন্ম বলে না, ৭ জন্ম পর্যন্ত কল্পনা করা হয়েছে যে ৭ জন্ম পর্যন্ত এই জন্মেও, আগের জন্মেও, আগের জন্মেও স্বামী মিলে তো এই মিলবে, এই যে ভাবনা বোনেদের থাকে। এবং পত্নীর প্রতিও পতির ভাব এটাই হওয়া উচিত যে দুজনের মিলনে এমনই হোক। এই জন্যই আমাদের দেবদেবীরাও যদি প্রভু রামের কথা ভাবো আর মা সীতার কথা না ভাবো তো অসম্পূর্ণ থেকে যাবে, তাই না? রাধাকে না ভাবলে কানাইয়া পুরো হয় না। যদি পার্বতী মা না বলো তো নমক পার্বতী হরে হরে মহাদেব কথাটাই তো পুরো হয় না, তাই না? এটা আমাদের গর্ব, আমাদের দেবদেবীরাও এই সংস্কার দেয় এইসব বিষয়ে। কিন্তু কৃষ্ণকে নিয়েও আপনার অভিযোগ রয়েছে, ভগবান কৃষ্ণকে মাখন চোর বলো না। ওটা একটা প্রসঙ্গ ছিল। আমি এক জায়গায় শুধু কৃষ্ণ ভগবানের জীবনের লীলা নিয়ে বলেছিলাম। এমনিতে আমি এই বিষয়ে না কোনো ধর্মের পণ্ডিত, না আমি অত কিছু জানি, না মুখ্যমন্ত্রী এটা বলা উচিত। আমি বললাম যে ভগবানের একটু মনে হয়েছিল যে কংস যদি আমার মাখন খেয়ে শক্তিশালী হয়, তাহলে একদিকে এটাও হতে পারে যে আমি উল্লেখ করেছি পাখি খেয়েও এমনটা হতে পারে। আর আমি এসব পড়েছি, পড়াশোনা করেছি, এই বিষয়ে আমি আর কি। এখন তো মোদিজি ভগবান কৃষ্ণের সুদর্শন চক্রের কথা বলেছেন, ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম হবে সেটা সুদর্শন চক্রের মতো হবে। একদম ঠিক বলেছেন উনি যে আমাদের জন্য অতীতকালেও ভগবান কৃষ্ণের যে লীলাটা ছিল, তাতে আমাদের সরকার ঠিক করেছে যে মথুরার মাহাত্ম্য, যে দ্বারকার মাহাত্ম্য, ওই সন্দীপনী আশ্রম উজ্জয়নের মাহাত্ম্য ভগবান কৃষ্ণ পড়তে আসেন। ওটাই পরশুরামের জন্মস্থান। জানা পাওয়ারের মাহাত্ম্য ভগবান কৃষ্ণের সুদর্শন চক্র স্বয়ং পরশুরাম দিয়েছিলেন। তো সুদর্শন চক্রের মহিমা তো ৫,০০০ বছর আগেই পৃথিবী দেখে নিয়েছে। আর মাননীয় মোদীবাবুর নেতৃত্বে সুদর্শন চক্রে পুরো ভারত এখন সুরক্ষিত থাকবে, এর চেয়ে ভালো আর কি হতে পারে? এ তো সৌভাগ্যের কথা। উনি ২ মোহনের কথা উল্লেখ করেছেন, এক মোহন যিনি সুদর্শন চক্র চালিয়েছেন, আর দ্বিতীয় মোহন যিনি চরকা চালিয়েছেন। উনি তৃতীয় মোহনকে ভুলে গেছেন, যিনি মধ্যপ্রদেশে আছেন। মোদিজি কাউকে ভোলেন না, কিন্তু এ কথাটাও সত্যি যে মোদিজি সঠিক অর্থে উনি নিজেই মোহন। কারণ ওনার মোহনের সন্ধি বিচ্ছেদ যদি করেন তো এর অর্থ পেয়ে যাবেন আপনি। মোহন কাকে বলা হয়? মনমোহনকে। আর সব থেকে বেশি চর্চা তো মনমোহনকে নিয়ে। আর যার কোনো কিছুতেই মোহ মোহ নেই। নেই তিনি হলেন মোহন। আর মোদিবাবু এমন, যার নিজের কাজের মন, লাগাতার মানুষকে নিয়ে চলার ভাব রয়েছে, ওর ব্যক্তিগত মনোহ কোনো নেই। এটাই ওনার কাজের পরাকাষ্ঠা। আসুন জনতা থেকে ২-১টা প্রশ্ন নিই। স্যার, আপনার অনেকগুলো রিলস সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে থাকে, আর আপনি সবসময় ট্রেন্ডিং এও থাকেন। রিলস বানানো কি আপনার শখ? কি বলতে চান এই দেখুন, ব্যাপারে? আমি এমন কিছু ভেবেও দেখিনি, কিন্তু আমার ইচ্ছা হলে কচুরি খাওয়া তো রাস্তা দাঁড়িয়ে পড়ি। মুখ্যমন্ত্রী তো কি হয়েছে, এখন কেউ শুটিং করে দেখিয়ে দিলে আমি কিছু করতেও তো পারবো না। আমি নিজের জীবনে যতই মন্ত্রী হই, মুখ্যমন্ত্রী হই, যা কিছুই কাজ করি, আমি নিজের জীবনে সামান্য থেকে সামান্য হয়ে থাকতে চাই। এই ভাব নিয়ে কখনো কখনো এভাবেই অন্যের কথা কিছু আলাদা করি আর মানুষ জনপ্রিয় করে দেয়। আমার এরকম কোনো ইচ্ছে থাকে না যে আমার এই পিকচার বা এই ভিডিওটা হওয়া এই উচিত। জন্য প্রশ্ন করছে কারণ আজকের দুনিয়ায় রিলসের খুবই প্রচলন আছে, আর জায়গায় জায়গায় লোক রিলস বানায়, আর আপনি ভুট্টা খাচ্ছেন বা চা বানাচ্ছেন বা
পকোড়া ভাজছেন, এসব রিলস খুবই পপুলার আমি হয়েছে। আপনাকে বলেছি যে এটা আমি আমার নিজের আনন্দের জন্য, এটা যা হয়ে থাকে, যেমন আমি নিজে ছোট থেকে ছোট মানুষের কাছেও তাদের সাথে কিছু সময় আনন্দ দিতে পারি, তাহলে আমার যাওয়া উচিত, আনন্দ দেওয়া উচিত। এখন আমি যেই পঞ্চমণি থেকে বেরোচ্ছি, আর পঞ্চমণি থেকে বেরোনোর পরে আমের সিজন, আর আমাদের বোনেরা এমন নিজেদের ছোট ছোট পাত্রে আম নিয়ে বিক্রি করছে তারা। তো আমি যদি ওখানে দাঁড়িয়ে একটু আম ওদের সাথে খেয়ে নিই, বাচ্চা বা ওদের সাথে বসে বাচ্চাদের স্কুলে অবশ্যই পাঠানো উচিত। তো এসব করতে আমার বেশ ভালো লাগে, তো এই ভাবনা নিয়ে আমি ওখানে যাই আর কি। সব থেকে বেশি যা নিয়ে আলোচনা হয় সেটা এক মুসলিম মহিলার বাচ্চা আপনি কোলে নেন, আরও আপনার সাথে সেলফি তোলে। আমি দেখাতে চাই লোকেদের, তারপর আপনার রিয়াকশন চাইবো। এটা একটা এমন ফটো যেটা মানুষের খুব পছন্দ হয়েছে। এই কথাটা সত্যি যে আমি শুরুতেই বলেছিলাম যে আমাদের দ্বারা আমার পরিবারের জন্য, এবং এটা একটা সংস্কার যে আমার কাছে আমার সবাই বোন, ও হিন্দু হোক মুসলিম হোক, হাজার বোনের থেকে আমি রাখি বেঁধে থাকি। এতে আপনি ওই প্রমাণ দেখতেই পাচ্ছেন যে ভাই যদি নিজের ভাগনাকে হাত নেয় তো বোনের কোনো পর্দাই নেই সেখানে, ও নিজে খুব আরামে নিজেকে নিয়ে নিশ্চিন্তে বোন রূপেই দেখা হচ্ছে। আমার তো গর্ব যে আজকের সময়েও এটা যাদের মাথায় জানি না কি কি আসে, তাদের এই জবাবটা আপনার থেকেই পেয়ে যাবেন যে এক রাজ্যের নেতৃত্বকর্তা সাধারণ নাগরিক হিসেবে একজন সাধারণ মুসলিম বোনের সাথেও কতটা নিজের ভাইয়ের প্রেম পাচ্ছে তারা। নিজের বাচ্চাকে আমার কাছে দিয়ে যায়, তো ওর স্বামী ওর সাথে, তো একভাবে আমার জামাইবাবু ধরে নেন, উনি সঙ্গেও রয়েছেন। কিন্তু মুসলিম সমাজের মানুষ কি ভাবছেন এই সব বিষয় নিয়ে অনেক প্রশ্ন আছে আমার কাছে। জিজ্ঞেস করবো ব্রেকের পর। আপকে আদালতে মোহন যাদবের বিরুদ্ধে সওয়াল জবাবের আরো এক পর্ব। আচ্ছা, মোহাম্মদপুরের নাম মোহনপুর করার পেছনে কি উদ্দেশ্য? ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমাদের অতিথি হলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। আপকে আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে মধ্যপ্রদেশের চিফ মিনিস্টার মোহন যাদবের ওপর অভিযোগ হলো যে ইনি নাকি বিভাজনের রাজনীতি করেন। মধ্যপ্রদেশে কংগ্রেসের নেতা বলেন যে যবে থেকে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন সেদিন থেকেই আপনি প্রদেশকে হিন্দু মুসলমানে ভাগ করেছেন। প্রথম দিন প্রথম আদেশ আপনি দিয়েছিলেন লাউডস্পিকারকে নিষিদ্ধ করা হবে। দেখুন, আমি রাজ্যের মুখ্যমন্ত্রী যদি হই আর সুপ্রিম কোর্ট নির্দেশ দেন যে এই আওয়াজের ডেসিবেলের মাত্রা এত প্রকারের, এতটাই হওয়া উচিত, আমি সেটা পালন সারা মধ্যপ্রদেশে করেছি। তো তাতে কি ভুল আছে? আমার দ্বারা এই আইন বানানোটা হয়নি, এই আইন বানানো ছিল আর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, তো স্বাভাবিকভাবেই সেই দায়িত্ব আমার উপর যে এ কি করে প্রয়োগ করবে। আর খালি লাউডস্পিকার নয়, আমি ডিজেকেও ব্যান করেছি। ডিজে থেকে ডিজের আওয়াজ নানা রকম ভাবে ওর যে স্পিডে বাজে না, আমি দেখেছি যে অনেক ছোট ছোট বাচ্চার হার্ট অ্যাটাক হয়ে যায়। তো আমাদের সরকার আইনের দৃষ্টিতে কোনো হিন্দু মুসলিম তো দেখেনি, সমানভাবে আমরা বলেছি যে কোনো অবস্থাতেই সাউন্ডের লিমিট এতটাই থাকবে আর সেটা পালন করবে, আর এই বিষয়ে আমার গর্ব হয়। আচ্ছা, এই বিষয়ে কি কোনো হিন্দু মুসলমান নেই যে আপনি অফিস পৌঁছেই প্রথম আদেশ দিয়েছিলেন যে মাছ আর মাংসের দোকান বিনা পারমিশনে চলবে না? এটা শুধু যত মুসলিম দোকান ছিল তাদের ব্যবসার উপর হামলা ছিল। দেখুন রাজাতজি, যত দোষ নন্দ ঘোষ, এখানে আমার কিচ্ছু করার নেই। আমি দেখছি যে যদি খোলা থাকলে ফুড সেফটি আইন বলে যে যদি খোলা এসব রাখো তো কারো প্রাণ যেতেই পারে।
তো আমি বলি ভাই এগুলো একটু যা আইন আছে, আমি আর যেটা আমি বারণ করছি না, কিন্তু এগুলো যারা যেটা খাবে, যারা খেতে চায় একটু সেটা লুকিয়ে রাখুক, ভালোভাবে যে সুরক্ষার নিয়ম রয়েছে সেটা পালন করে তারপর নেবার নিক না, যা করার করুক, সামনে কেন দেখাচ্ছে সবাইকে? এখন আমাদের অনেকেরই তো শ্রাবণ মাস আসছে, সামনে ভালো লাগে না সেসব, তো নিয়ম আছে সেটা পালন করানো আমার কাজ, আর এটা আমি কঠোরভাবে প্রয়োগ করেছি, এতে কোনো ভুল ভাবনা নেই। আচ্ছা, মোহাম্মদপুরের নাম মোহনপুর করার আসল উদ্দেশ্যটা কি? আমার আমার কোনো এমন ভাবনা নেই যে নিজের নামে নাম হতে পারে, আমি কি করিব। কিন্তু যে মোহাম্মদপুরের কথাটা আপনি বলছেন না এখানে, যে গ্রামে একজনও মোহাম্মদ থাকেই না, আর আমাদের তো নিয়মই আছে যে ওই গ্রামের লোকেরা লিখে দিচ্ছে যে ভাই আমাদের এখানে তো মোহন মুরলীধরের মন্দির আছে, এটা মোহনপুর করা হোক। তো আমি আমার সেই নিয়মটা পালন করছি, তো আমিই অপরাধী, এই কথাটা তো বুঝতেই পারি না। দেখুন, আপনি কথাবার্তা এমন বলেন, আপনি বলেছেন যে মৌলানা গ্রামের নামটা লিখতে গিয়ে আপনার নাকি পেন কাঁপে। একটা গ্রামের নাম মৌলানা, ও পুরো হিন্দু একটা গ্রাম, ওখানে একজনও মুসলিম সমাজের ভাই বোন থাকেই না, আর ওরাই বলে যে এই মৌলানা নাম বদলে দেওয়া হোক। তো আমি ওটা পোস্ট করার জন্য যখন চিঠিটা লিখছি, তো আমি মৌলানা লিখতে গিয়ে মনে হয়েছে যে এই যে মৌলানা লিখবো কিভাবে বলে তো আমাকে এটা, আরে আমার মনে তো এসব আসবে, কেউ তো মৌলানা থাকা উচিত, তো গ্রামে মৌলানা একজনও নেই, গ্রামের নাম মৌলানা, তো স্বাভাবিকভাবেই তো পেন থমকাবে, এতে ভুল কিছু থাকলে বলুন একবার। দেখুন, মানুষ মনে করিয়ে দেয় যে মোহন যাদবের যে ভাবনা, এইসব প্রাচীন। 8 বছর আগে 2017-তে আপনি ভুটান যান। আপনি কি টুইট করেন? ভুটান খুব সুন্দর দেশ, 7 লাখ জনসংখ্যা, শিক্ষিত এবং সংস্কৃতির পরিপন্থী, বিয়ের পর ঘর জামাই রাখার প্রথা আছে। ফের আপনি লেখেন যে ভুটান মুসলিম আর গরিব, অপরাধহীন দেশ, অর্থাৎ মুসলিমহীন হলেই অপরাধহীন হয়ে যাবে। না না, দুজনই এরা সব বলছে, ওরা আপনি দেখেননি আমি কি বলি, এতে আলাদা আলাদা আইটেম আছে, কিন্তু এটা জানার জন্য আপনি সবকিছু এক সেন্টেন্সে আনবেন না। আমি ইন্দোনেশিয়ায় গেছি, মালয়েশিয়াতেও গেছি, যা মুসলিম বহুল কান্ট্রি, আমি সৌদি আরবেও গেছি, তো এর অর্থ এটা নয় যে আমি তো এটা উল্লেখ করেছি যে এমনও অনেক দেশ আছে যেখানে এটাও যে লিখিনি যে কোথাও আপনি আপনি হিন্দু দেখতে পাবেন, অনেক দেশ আছে, বৌদ্ধ তো হতে পারে, সে আমি ঠিক বলছি কিনা। আমি আবার নিবেদন করছি যে আপনি এই ভাবনা কেন আনছেন যে যে আপনি এইভাবে 2 ভাগে ভাগ করে দিচ্ছেন। আমার রাজ্যে এমন কোনো ভাবনা তো রাখি না, কিন্তু যেটা বলার সেটা পরিষ্কার করে আমি বলে দিই, আমার কোনো সমস্যা নেই এতে, যেটা আমার অভ্যেস আমি সেটা। কিন্তু মধ্যপ্রদেশে কংগ্রেসের নেতা আছেন যিনি বলেছেন যে আপনি মধ্যপ্রদেশকে মুসলিমবিহীন করতে চাইছেন, আর উদাহরণ দিচ্ছেন বুলডোজার অ্যাকশন হয়, হাজী শেহজাদ আলীর কোটি টাকার প্রপার্টি ভেঙে দেওয়া হয়েছে, আর তার জন্য আপনি নোটিশও দেননি। দেখুন, এটা ভুল কথা পুরোপুরি। যদি কেউ অপরাধ করে থাকে আর অপরাধ করার কথার সাথে সাথে নিজের অবৈধ সাম্রাজ্য খাড়া করছে, আর অবৈধ সাম্রাজ্য সরকারি জমিতে করে থাকে, তাহলে রাজ্যের মুখ্য কি করবে? নিজের প্রপার্টি নিজের জমিতে তো হওয়া উচিত, তাই না? তো আমি কোর্টের দেওয়া নির্দেশ দিই, যে কোর্ট বলে যে অবৈধ, একে ভেঙে দাও, তো আমি কিভাবে বাঁচাবো সেসব? ওগুলো তো ভাঙতেই হয়, ভাঙবই এসব। দেখুন, যে সময়টায় অ্যাকশন হয়, প্রিয়াঙ্কা গান্ধী আর কংগ্রেসের অনেক নেতা বলেন যে বুলডোজার ন্যায় চলবে না। আমিও সহমত, বুলডোজার ন্যায়ের কোনো পদ্ধতি তো নয়। এই কথাটা একেবারেই ঠিক যে বুলডোজারে আমাদের দ্বারা ইচ্ছে মতো কোনো ঘটনা তো ঘটা উচিত নয় যা অন্যদের অসুবিধে করে, কিন্তু যদি মনে হয় যে হ্যাঁ এটা আদালতের পারমিশনের পরে এই অবৈধ নির্মাণ, যদি তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই যে বুলডোজারকে আটকে দিতে পারে, এটাও কিন্তু পাকা একদম। আপনি বলেছেন যে বুলডোজার ন্যায় নয়। প্রায় কয়েকদিন বাদে এক্সাম্পল আসে যে রিসেন্টলি এসছে, মাছলি পরিবারের 3 তলা বাড়ি আপনার বুলডোজারই তো ভেঙে দিয়েছে। আমরা নিয়ম মেনে নোটিশ দিয়েছি, ও সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে, সুপ্রিম কোর্টও বলেছে হ্যাঁ এটা অবৈধ, তাহলে তো ভাঙতেই হবে,
তা সে মাছের হোক বা কুমিরের হোক, সে ছাড়া হবে না ব্যাস। আপনি তো এটাও বলেন যে মধ্যপ্রদেশের লাভ জিহাদ শেষ করে দেব। দেখুন, যে কোনো ধরনের জিহাদ সবসময় ক্ষতিকারকই। জেহাদ শব্দটার অর্থই তো খারাপ। সেই জন্য লাভ জিহাদিদের বিরুদ্ধে আমার সরকার অত্যন্ত বিনীতভাবে যে কোনো অবোধ মেয়েদেরকে নিয়ে গিয়ে তাকে একটা জালে ফাঁসানো আর পরে তাদের জীবনটাকে নরক করে দেওয়া, এটা আমার পক্ষে বরদাস্ত করা সম্ভব নয়। নিশ্চিতভাবে এটা আমি করবই। এই কথাটা নিয়ে অখিলেশ যাদব অনেকবার কমেন্ট করেছেন। উনি বলেছেন যে মোহন যাদবের ওই পথে যাওয়া উচিত নয়। কখনো কথা হলে ওকে বলে দেবো যে ভুল কি আর ঠিকটা কি। ওর ভালো লাগেনি তো, জানে না হয়তো, সেই জন্য বলে দিয়ে থাকবে। না, আপনার পার্টির লোকেরা ওকে নামাজবাদী বলে আজকাল। আমি তো সেরকম কিছু বলিনি। আমি তো এই বিষয়ে এইটুকুই বলতে চাই যে যদি কেউ আইন ভাঙে আর আইনের নিয়ম অনুসারে তার উপরে কাজ হওয়াটা উচিত। মধ্যপ্রদেশ সরকার সর্বদা আইনের পাশেই দাঁড়িয়ে থাকবে, এটা কিন্তু পাকা কথা। কিন্তু যখন আপনি উত্তরপ্রদেশে যান তখন আপনি বলেছিলেন যে মানুষের এক একটা কথা ছাতিতে গুলির মতো বেঁধে। আপনি সমাজবাদী পার্টির অখিলেশ যাদবের কনটেক্সটে বলেছিলেন যে হিন্দুদের ভয় দেখানোর চেষ্টা করছে ওরা। আমি তো নিজের কথাটা বললাম যে আজকের সময়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে আমাদের প্রতিটি ধর্মের মানুষের স্বাভিমানের সাথে বাঁচার অধিকার রয়েছে। তাহলে হিন্দুদেরই বা কেন থাকবে না? আর এতে অন্য ধর্মের কেন খারাপটা লাগবে? আমি ভোটের রাজনীতির ভিত্তিতে এই বিভাজন বরদাস্ত করি না। সেই জন্য আমি এই কথাটা বলেছি যে হ্যাঁ, যখন সব ধর্মের নিজ নিজ ধর্ম পালনের অধিকারটা রয়েছে, তখন হিন্দুদেরও তো মঙ্গল সুরক্ষিত। ওদের ভালো কে ছিনিয়ে নিতে পারে? এতে কিসের সমস্যা? না, কিন্তু মধ্যপ্রদেশে মুসলমানদের মঙ্গলও সুরক্ষিত, সেটা কেউ ছিনিয়ে নিতে আমি পারবে তো না। প্রথমেই বলেছি যে এই দেশ এবং প্রদেশের সাথে সব আইন কানুন রীতি এবং ধর্মের সঙ্গেই চলতে থাকবে। সেসব ধর্মের ছুট আমাদের রাজ্যেই তো রয়েছে। কাউকে ধর্মের ভিত্তিতে প্রতারিত করব না, এটা কিন্তু নিশ্চিত। কিন্তু এক ধর্ম অন্য ধর্মকে সম্মান করবে, এটাও তো জরুরি, ঠিক কি না? সেই জন্য পরস্পর আর একে অন্যের সম্পর্কের উপর নির্ভর করবে। সরকার তো সমানভাবেই নিজের সাংবিধানিক দায়িত্ব পালন করে। আপনি আপনার পার্টি এবং নিজের ব্যাপারে আপনার বিরোধীদের কি বলতে চাইবেন? বাঁচো আর বাঁচতে দাও। আপনি বলছিলেন না যে আজানের সময় ডেসিবেল মেনটেন করা উচিত, তো কাওয়ার যাত্রার সময় তো অনেক আওয়াজ হয়, সে ব্যাপারে আপনার কি দেখুন, বক্তব্য? আমি কখনো বলিনি যে আজানের সময় আমার কোনো আপত্তি আছে। এটা আমি কখনোই করব না এরকম কিছু। লাউড আমি স্পিকারের এটা কথা বলেছি বলছি। যে লাউড স্পিকার হোক বা ডিজে, এদের সবার একরকম আওয়াজ। সুপ্রিম কোর্টের নির্দেশ, হ্যাঁ, এটা ধর্মের সঙ্গে যুক্ত নয় তো। এটা তো যার যেমন ভাবনা। যেমন কংগ্রেসের লোকেরা, ওদের মনে এলে আমি কংগ্রেসের জন্য কি করতে পারি? হ্যাঁ, আমি এটা সমানভাবে দেখছি যে প্রতিটি ধর্মের জন্যই সব আইন সমানভাবে প্রয়োগ হওয়া চাই। সেই জন্য কখনো আমি এসব নিয়ে বিভেদ করিনি, না আমি কখনো করবো এই বিষয়ে। বিজেপি যেই রাজনীতিটা করছে সেটি সাম্প্রদায়িক রাজনীতি, ধর্মের নামে রাজনীতি। আর এই ব্যাপারটা কিন্তু হওয়া উচিত নয়। মানে সমাজের সবাইকে একসাথে নিয়ে চলা উচিত, সব বর্গকে নিয়ে চলা উচিত। তাহলে অ্যাজ এ ওবিসি বা অ্যাজ এ যাদব আপনি কি বলেন, কি মতামত? আপনি বলুন, ভগবান রামের মন্দিরের সমস্যাতে কংগ্রেসের তৎকালীন কেন্দ্রীয় সরকার নির্বাচিত রাজ্য সরকারকে বরখাস্ত করে দিয়েছিল। আর ভগবানের রামের সমস্যা নিয়ে কতবার সারা দেশে কত ধরনের ঘটনা ঘটেছে। সরকার কাদের ছিল? কংগ্রেসের। মাননীয় মোদিজির সরকার আসে, মোদিজি ওই সুপ্রিম কোর্টের নির্দেশকে সারা দেশে চালু করে দিয়েছিলেন। বলুন, সারা দেশে কোথায় কোন ঘটনা ঘটেছে? দেশ তো সেটাই। তো আমাদের সরকারে এইভাবেই কাজ করেছে। আমি কখনো এটা হিন্দু মুসলিম হিসেবে দেখিই না, কখনো হিন্দু মুসলমান দেখি না। আপনি আরো যদি বলেন, আমি জানি যে আপনি ইরান, ইরাক, সৌদি আরব, অধিকাংশ মুসলিম কান্ট্রিতে ৩ তালাক নিয়ে কখনো এমন বোনেদের সাথে দুর্ভাগ্য ছিলই না। কিন্তু কংগ্রেস তো সুপ্রিম কোর্টের নির্দেশই বদলে দিয়েছে। এটা কংগ্রেসের দৃষ্টিকোণ, শুধু ভোট ব্যাংকের কারণে। আমাদের বোনদের আজ বলুন, যদি আমার বোন বিয়ের পরে একবার ঘরে যায়, তো ১-২ বছর বাদে একটা বাচ্চা দুটো বাচ্চা তার হয়ে গেল, আর ও বলবে তালাক তালাক তালাক, তো বেচারি মেয়েটা তখন কি হবে বলুন তো? ওর কি হবে? ওর জীবনটা তো নরক হয়ে যাবে। আমার গর্ব যে সুপ্রিম কোর্টে ৪০ বছরের পুরনো নির্দেশটাকেও মাননীয় প্রধানমন্ত্রী চালু করে দিয়েছেন।
আমার মামা বাড়ি রিওয়াতে আর আপনার শ্বশুর বাড়িও রিওয়াতে। তো আর এখন আমরা মধ্যপ্রদেশে অনেক বেশি রিওয়াতে অনেক ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি, আর আপনিও যেমন উজ্জয়নের বিধায়ক, আর ওখানেও অনেক ডেভেলপমেন্ট হয়েছে। তো এই ডেভেলপমেন্টে কি অন্য অনেক জেলাতেও হয়ে চলেছে, নাকি শুধু এক দুটো জায়গাতে বলছেন যে আপনি কি আপনার জায়গায় আর শ্বশুর বাড়ির জায়গায় বেশি কাজ করছেন নাকি অন্য জায়গায়? এটা তো নিজেও জানে যে যবে থেকে আমাদের সরকার এখানে হয়েছে, পুরো প্রদেশের ভেতরে আমাদের দ্বারা লাগাতার উন্নতির কাজ চালুই রয়েছে। এখানে ইন্ডাস্ট্রি কনক্লেভ প্রথম রিভাতেও হয়, জবলপুরে হয়েছে, সাগরে, গোয়ালিয়রে, রিভায়, নর্মদাপুরম, এমনকি শাহডোলের মতো জায়গাতেও হয়েছে। আপনার আইটি পার্কের শুরু আমাদের দ্বারাই তো হয়েছে। সুপার স্পেশালিটি হসপিটাল এখন আপনার মধ্যপ্রদেশের ভেতরে, যেমন আমি সংখ্যাটা বলতে চাই একবার, 1956 থেকে শুরু করে 2003 পর্যন্ত মধ্যপ্রদেশে কেবল 5টা মেডিকেল কলেজ ছিল। আমার তো গর্ব যে 1 বছরে 5টা মেডিকেল কলেজ মাননীয় মোদিবাবুর মাধ্যমে নির্মাণ করি আমরা। তো এটাই হলো ডেভেলপমেন্টের একটা গতি। আমার একটা প্রশ্ন আছে, যেমন মোদিজির নাম মোদিজি, আর দুজন যে সিএম আছে, যেমন আমাদের ওড়িশা সিএম হলেন মোহন মাঝি, আর আপনার নাম হলো মোহন যাদব, আর আমাদের ওড়িশার যে প্রদেশ অধ্যক্ষ যিনি সিলেক্ট হয়ে এসছেন ওনার নাম হলো মনমোহন সামল। এর রহস্যটা কি? উনি প্রশ্ন করছেন যে খুঁজে খুঁজে মোহনদের মুখ্যমন্ত্রী বানানো হচ্ছে নাকি? দেখুন, আমি তো এই বিষয়ে কিছু বলতে পারবো না, কিন্তু এটা একেবারে নিশ্চিত যে ভগবান কৃষ্ণের নাম ঘরে ঘরে মানুষ নিচ্ছে। আমার মা বাবা ওদের সম্মান করে, আমার তো বেশ ভালোই লাগবে। মোহনজি, আমি আপনাকে আপনার জীবন নিয়ে, আপনার কাজ নিয়ে, আপনার নীতি নিয়ে সব রকম প্রশ্ন করেছি, আর আপনি কোনো প্রশ্ন ডাক করার চেষ্টা করেননি। আপনি সব প্রশ্নের হাসি মুখে জবাব দিয়েছেন। আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর শুনবো আপকি আদালতে আজকের জাজ কেজি সুরেশের রায়দান আজকের মোকদ্দমার। ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আজ আমরা মোকদ্দমা চালিয়েছি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের ওপর। এখন সময় আপকি আদালতে আজকের জাজ কেজি সুরেশের রায়দানের। মোহনবাবু, যদিও আপনি নিজের বাবার ইচ্ছানুসারে পালোয়ান হননি, কিন্তু রাজনীতির ময়দানে আপনি অনেক মহারথীদের ধরাশয়ী করেছেন। আপনি রজতবাবুর বেশিরভাগ প্রশ্নেরই ভালোই উত্তর দিয়েছেন। আপনি দেশের সর্বাধিক শিক্ষিত রাজনেতাদের মধ্যে একজন। আপনি একজন যুবা। আপনার এই উৎফুল্ল মুখখানি গোটা দেশেই পরিচিত। আপনি শিক্ষামন্ত্রী থাকাকালীনই বেশ কিছু পরিবর্তন এনেছেন, কুলপতিকে কুলগুরু বানিয়েছেন, আর মেডিকেল সমেত অনেকগুলি টেকনিক্যাল বিষয়েও আর পাঠ্যপুস্তককেও আপনি হিন্দিতে উপলব্ধ করিয়েছেন। কিন্তু আপনার উপলব্ধির তুলনায় আপনার বক্তব্য বেশি দৃষ্টি আকর্ষণ করেছে। এই একটি ব্যাপারে আপনাকে বিশেষ মনোযোগ দিতে হবে। আপনি এইভাবেই হাসতে হাসাতে থাকুন, হেসে খেলে বাঁচুন আর বাঁচতে দিন। আপনাকে এই আদালত সসম্মানে মুক্তি দিচ্ছে। অনেক অনেক ধন্যবাদ। এই বিশ্বাসের সাথে যে মোহন যাদব এইভাবেই মধ্যপ্রদেশের মানুষের সেবা করে যাবেন, আজকের মোকদ্দমা এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আবার আসবো আপকি আদালতে এক নতুন ব্যক্তিত্বের সঙ্গে। ততক্ষণের জন্য নমস্কার।